জানেন কিশোর কুমার মানুষ হিসেবে কেমন ছিলেন, কেমন থাকতো তার মেজাজ। তিনি কত মজার মজার গল্প বলতেন, কত রকম মিমিক্রি করতেন, সেই সব কাহিনী শোনাবো আজ আপনাদের। তাই আজকের আমাদের প্রতিবেদন অজানা কিশোর, শুধুমাত্র আপনাদের জন্য। আমরা স্যালুট করি দ্য গ্রেট লিজেন্ড কিশোর কুমারকে। কিশোরদা একবার এসডি বর্মনকে বললেন, আমি তখনই গান গাইব দাদা যখন আমি হিরোকে দেখব, তার সাথে আমি কথা বলবো, তার আগে আমি গান গাইব না। বর্মনদা জিজ্ঞাসা করলেন, কেন এমন? কিশোরদা উত্তর দিলেন, আমি চাই না যে আমি কোনো অযথা অভিনেতার সাথে গান গাই। বিষয়টি বেশ জটিল হয়ে উঠল। কিশোরদার সত্য শুনে রাজেশ খান্নাও চিন্তিত হয়ে গেলেন। সিনেমার জন্য অডিশনের কথা তিনি শুনেছিলেন, কিন্তু একটি প্লেব্যাক গায়ক গান গাওয়ার আগে হিরোর সাক্ষাৎকার নেওয়া এটাই প্রথম ঘটনা ছিল। কিশোরদা সেই সময় ইন্ডাস্ট্রির একজন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং গায়ক ছিলেন। তার কথা অমান্য করা সম্ভব ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো যে রাজেশকে কিশোরদার সাথে সাক্ষাৎকারের জন্য পাঠানো হবে। আরাধনা ছিল রাজেশ খান্নার প্রথম বড় ব্রেক। সিনেমার সঙ্গীতের কাজ চলছিল। এসডি বর্মন সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন এবং তার ছেলে আর.ডি. বর্মন সহকারী সঙ্গীত পরিচালক ছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজেশ খান্নার এন্ট্রি গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হবে। এসডি বর্মন এবং শক্তি সামন্ত কিশোর কুমারের সাথে কথা বলছিলেন। তারা তাকে সুরও শুনিয়েছিলেন। কিশোরদা তার অদ্ভুত শর্তগুলির জন্য পরিচিত ছিলেন। যখন তিনি জানতে পারেন যে সিনেমায় একজন নতুন হিরো আছে, অমনি তিনি জেদ ধরে বসলেন। তারপরে শক্তি সামন্ত এবং বর্মনদা রাজেশ খান্নাকে বুঝিয়ে সুঝিয়ে কিশোরদার বাড়ি পাঠালেন। রাজেশ খান্না এবং কিশোর কুমার প্রথমবার মুখোমুখি হলেন। আধ ঘন্টা কেটে গেল। উত্তেজনার কারণে রাজেশের গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু কিশোরদা তাকে জল পর্যন্ত জিজ্ঞাসা করেননি। এদিক ওদিকের কথা চলতে থাকলো। কিশোরদা রাজেশকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তারপর হঠাৎ কিশোরদা জিজ্ঞাসা করলেন, সিনেমা করতে চাও কেন? 2 মুহূর্তের জন্য রাজেশ অবাক হয়ে গেলেন। এটা আবার কেমন প্রশ্ন? উত্তেজিত রাজেশ উত্তর দিলেন, জি আমি মানুষের সেবা করতে চাই। কিশোরদা আবার প্রশ্ন করলেন, সিনেমায় কাজ করে কি ধরনের সেবা করবে? রাজেশের বুদ্ধিদীপ্ত উত্তর শুনে কিশোরদা খুশি হলেন। চাকরকে ডেকে পাঠালেন, বললেন রাজেশের জন্য চা নাস্তা আনতে। কিশোরদাকে খুশি দেখে রাজেশের প্রাণে শান্তি এলো এতক্ষণে। কিশোরদা বললেন, তুমি খুব ভালো কথা বলেছ, আমি তোমার জন্য অবশ্যই গান গাইব, অনেক গান গাইব। এবং এই সাক্ষাৎকারের পর আরাধনার প্রথম গান রেকর্ড করা হয়েছিল, যা সমগ্র দেশে আলোড়ন তুলেছিল এবং রাজেশ খান্নাকে হিরো থেকে স্টার বানিয়েছিল। গানটি ছিল মেরে সপনো কি রানী কব আয়েগি তু। কিশোর কুমারকে নিয়ে আরও কয়েকটা কথা না বললেই নয়। সুরকার কল্যাণজি আনন্দজি কিশোর কুমারকে নিয়ে একবার একটা গল্প শুনিয়েছিলেন। সুহাগরাত ছবির একটা গান রেকর্ডিং হচ্ছে, খানিকটা কাওয়ালি আর খানিকটা ভজন মিশিয়ে সুর করা গানটা। গানের নাম ধরতি কি তারা হর দুঃখ সহেনে। রিহার্সেল হওয়ার পর নেওয়া হলো প্রথম টেক। কিশোর কুমার খুবই ভালো গাইলেন, কিন্তু শেষ হওয়ার পর উনি বললেন, এটা ঠিক হলো না, ভালো লাগছে না গানটা। সুরকাররা বললেন, কেন, ঠিকই তো আছে। কিশোর বললেন, দূর, গানের আসল মুডটাই তো আসছে না। এক কাজ করো, তাড়াতাড়ি যেখান থেকে পারো একটা কুর্তা পাজামা নিয়ে এসো। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। কিশোর বললেন, হোক দেরি, গানটা আমাকে ভালো করতেই হবে। এত সুন্দর সুর, যাও যাও কুর্তা পাজামা নিয়ে আসো। এইবারে হুবহু কল্যাণজির বয়ানি তুলে দেওয়া যাক। নিয়ে আসা হলো কুর্তা পাজামা। কিশোরদা ওই পরে সেকেন্ড টেক নিলেন। গান শেষ হতেই বললেন, কি অনেকটা বেটার হয়েছে না? সত্যিই বেটার হয়েছিল। আমি বললাম, দারুণ হয়েছে কিশোরদা। কিশোর বললেন, থার্ড টেক নাও, আর একটা জ্যাকেট আর চপ্পল নিয়ে এসো। আমি বললাম অবাক হয়ে, জ্যাকেট চপ্পল আবার কী হবে? আরে কুর্তা পাজামার সঙ্গে জ্যাকেট আর মুজরা গায়কের মতো চপ্পল পরে ব্যাপারটা জমবে ভালো, বললেন কিশোরদা। জ্যাকেট চপ্পলও আনা হলো। থার্ড টেক শেষ হতেই কিশোরদা লাফাতে লাফাতে বেরোলেন, তোদের এই গান হিট হয়ে যাবে রে, গান হিট হয়ে যাবে।
আমরা তো তা শুনে আনন্দে আত্মহারা। এত ভালো গেয়েছেন, সত্যি হিট হবে। বললাম, দাদা তাহলে পরের গানটা শোনাই। অবাক হয়ে কিশোরদা বললেন, সে কি, এই না বললাম যে এই গানটা হিট হয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ সে তো হবেই। কিশোরদা বললেন, কোথায় হলো আর, আমি তো ফিউচার টেন্সে কথা বলেছি রে বাবা। কুর্তা পাজামা হলো, জ্যাকেট হলো, এবার একটা টুপি হলেই 16 কলা পূর্ণ হবে, গান হিট হবে তবেই। যাও টুপি কিনে নিয়ে আসো। আবার টুপি কিনতে যাওয়া হলো। সাদা টুপি এলো। কিশোরদা পরলেন, আয়নায় ভালো করে নিজেকে দেখলেন। গান সত্যি হিট হলো এবং ওই থার্ড টেকের গানটাই সবথেকে বেশি হিট হলো। এই হলেন কিশোরদা। সদ্য প্রয়াত গায়ক প্রতীক চৌধুরী কিশোর কুমারকে নিয়ে খুব দামি একটা কথা বলেছিলেন। ভারতীয় সঙ্গীত জগৎকে তিনি অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু সঙ্গে একটা অপকারও করে গেছেন। প্রথাগত শিক্ষা না পেয়েও গান যে এই পর্যায়ে গাওয়া সম্ভব, এই ধারণাটা উনি দেশের মানুষের মনে গেঁথে দিয়ে গেছেন। এই গান না শেখার ব্যাপারটা একেবারে মিথের পর্যায়ে চলে গেছে। উস্তাদ মৌজুদ্দিন খান ছিলেন কিংবদন্তি। এর নামেও শোনা যায় কোনো রকম প্রথাগত শিক্ষা কিংবা তালিম ছাড়াও ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক বড় ওজনদার নাম হয়ে উঠেছিলেন। এমনকি উস্তাদ ফৈয়াজ খান, উস্তাদ আব্দুল করিম খানকেও তিনি নাকি প্রভাবিত করেছিলেন। কিশোরের গান না শেখার ব্যাপারটা একটু ভাবা যাক। এখনকার তো বহু উঠতি গায়ক গায়িকা, গান তো দূর কি বাত, একটা কথা বলতে গেলেও তাদের সুরতাল থাকে না, তবু বিশ্রী কণ্ঠে গান গেয়ে যাচ্ছেন। সফটওয়্যারের জাদুতে সেটাই হয়ে যাচ্ছে একেবারে কোকিল কণ্ঠ, গানও হিট। কিশোর কুমারকে কি এরকম জায়গায় কল্পনা করা যায়? না, একেবারেই যায় না। তার একদম গোড়ার দিককার কেরিয়ারের গানের ক্ষেত্রে অনেকটাই তার খামখেয়াল কাজ করেছে, অতটা সিরিয়াসনেস নেই, মজা করে গান গেয়ে গেছেন। একবার নগরী ছবির অভিনয়ের জন্য বিমল রায় কিশোর কুমারকে বাছলেন। ওদিকে সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী গান গাওয়ার জন্য বাছলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। তার তখনকার সিগনেচার গায়ক নায়ক হতে পারবেন না? ভ্যাবাচাকা কিশোর ছুটলেন আন্ধেরির মোহন স্টুডিওয় সলিল চৌধুরীর খোঁজে। সলিল সব শুনে বললেন, তোমার গান তো শুনিনি, গাইতে বলি কোন আক্কেলে। কিশোর বলতে গেছিলেন নিজের গান নিজেই গাইবেন, কিন্তু সলিল পাত্তাই দিলেন না। তখন কিশোরকে সলিল বললেন দুকলি গিয়ে শোনাতে। সবে গাইতে শুরু করেছেন কি করেননি, সলিল একেবারে বলে দিলেন মুখের ওপর, কিশোর তুমি গানের অ ক খ বোঝো না, হেমন্তই গাইবে, তুমি বরং লিপ দাও। কিশোর তো ছাড়ার পাত্র নন। বিমল রায়কে বললেন তাকে গাইতে দেওয়া হচ্ছে না। বিমলবাবু সব জানালেন। সলিল চৌধুরী সঙ্গীত পরিচালক, তিনি কাকে দিয়ে গাওয়াবেন কাকে দিয়ে গাওয়াবেন না সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার। কিশোর কিন্তু ফের চেষ্টা করলেন। নিজের গাওয়া ছোট দুটি রেকর্ড নিয়ে আবার গেলেন সলিলের কাছে। সেই গানও সলিলের সাবলীল লাগেনি। কিশোরের হয়ে তখন কয়েকজন সলিলকে বললেন, বেচারা সবে ক্যারিয়ার শুরু করেছে, প্লেব্যাকে বাধা পেলে মনটা ভেঙে যাবে। শেষে নিমরাজি হলেন সলিল, কিন্তু বলতেও ছাড়লেন না। আমি কিন্তু আগে থেকে বলে রাখছি, কিশোর ছোকরাটি একেবারে গাইতে পারে না। দুটো গান অবশ্য গাওয়ালেন। এর 17 বছর পরে সলিল একেবারে থমকে যান কই হোতা জিসকো আপনা এই গানটি শুনে। বললেন, একদম গোড়াতেই শচীন কর্তা চিনেছিলেন কিশোরকে, যখন আমরা সবাই ওকে ভুল বুঝি। তো কিশোর কি তাই বলে চেষ্টা ছেড়ে বসে থাকতেন? যা খুশি গেয়ে দিতেন আর হিট হয়ে যেত? না, কখনো না। শচীন কর্তা, সলিল চৌধুরী, বাঘা বাঘা সব মিউজিক ডিরেক্টররা তাকে দিয়ে যেসব গান গাওয়াতে চাইতেন সেগুলো একেবারে নাড়া বাঁধার মতো করে শিখতেন, বারবার করে ফোন করে শোনাতেন, জিজ্ঞাসা করতেন ঠিক হচ্ছে কিনা, প্র্যাকটিস করতেন বারবার। তাবর তাবর মানুষদের সঙ্গে কাজ করে তিনি নিজেকে এক প্রকার রিবুট করেছিলেন। তার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা হলো কণ্ঠ, আর অসামান্য থ্রো। বাঘা বাঘা গায়ক সেটার কাছেই হেরে যান। পণ্ডিত ভীমসেন যোশী কিশোরের গান খুব পছন্দ করতেন। পণ্ডিত উল্লাস কাসলকার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে এক আলাপচারিতায় বলেছিলেন, কিশোরের গান যে ভালোবাসেনি সে আসলে সঙ্গীতকেই ভালোবাসেনি। আরেকবার কলকাতায় এক বড় মাপের শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছিল। অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন দেশের শাস্ত্রীয় সঙ্গীতের রতি মহারথীরা। একটা ইন্টারভেল চলাকালীন পণ্ডিত
অজয় চক্রবর্তী লক্ষ্য করেছিলেন সেই সব রতি মহারথীরা এক মনে কিশোর কুমারের কুছ তো লোক কহেঙ্গে গানটি শুনছেন। এক সাক্ষাৎকারে তিনি অবাক হয়ে বলেছিলেন, সেই দিন বুঝেছিলাম কত উচ্চদরের শিল্পী হতে পারলে একজন গায়ক এরকম রতি মহারথীদের আচ্ছন্ন করে রাখে। মান্না দে বলতেন, নিজের একাধিক পারফরমেন্সে তিনি তুষ্ট হননি, কিন্তু কিশোরের মতো সবসময় এত সুরে গাইতে আর কাউকে কখনো দেখেননি। বলতেন যে কিশোর যে গানের মধ্যে কখন যে কি করে দেবে কেউ বলতে পারে না, পুরো চেঞ্জ করে দেবে গানের গতি, গানের মেজাজ, একেবারে জিনিয়াস। একবার কিশোরেরই প্রযোজিত একটি ছবিতে তাঁরই সুরে মান্না, রফি, কিশোরের একসঙ্গে গান গাওয়ার কথা। মান্নাবাবু আর রফি সাহেব খুব সিরিয়াসলি রিহার্সেল করলেন, কিন্তু কিশোর চললেন খেয়াল খুশি মতো, কোনো রিহার্সেল করলেন না। মান্নাবাবু ভাবলেন কিশোরটা আবার না ঝোলায়, কিন্তু ফাইনাল টেকের দিন কিশোর একেবারে জড়তা কাটিয়ে ঠিকঠাক করে গান একদম জমিয়ে দিয়েছিলেন। খুব সাধারণ অপ্রচলিত একটা গানের উদাহরণ দিচ্ছি। হরিহরনের সঙ্গে একটা ডুয়েট গিয়েছিলেন কিশোর কুমার। গানটার নাম ঝটপট ঘুঙ্গট খোল। এক চতুর্নার এই গানটি খুব খারাপ ইমিটেশন। গানটা ছিল ভূপালী রাগের উপর। রবীন্দ্রনাথের প্রচণ্ড গর্জনে আসিল এক দুর্দিন, এই গানের সঙ্গে চলনে বেশ মিল। গানটা শুনলে অনেক জায়গায় আমি এখনও ধরতে পারি না কোনটা হরিহরনের গলা, কোনটা কিশোর কুমারের গলা। কি সাবলীলভাবে ক্লাসিক্যাল টাচ দিয়ে গানটা গেয়েছেন তিনি। আমি আমার স্বল্প জ্ঞান বুদ্ধি দিয়ে এইটুকু বুঝি যে গানের শ্রোতার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট গায়কের কণ্ঠ, তারপরই মডুলেশন আর থ্রোয়িং। এই দুটোর অভাবে বহু সুশিক্ষিত গায়কই কলকে পাননি। তবে একেবারে গানের ব্যাকরণ গুলে খাওয়া অনেক বড় বড় মেজাজি সঙ্গীত পরিচালকের খুব ফেভারিট গায়ক কিশোর কুমার ছিলেন না, যেহেতু কিশোরের শাস্ত্রীয় শিক্ষা ছিল না। নচিকেতা ঘোষ কিশোরকে পত্রপাঠ একরকম বাড়ি করে দিয়েছিলেন, তবে একটা গান গাইয়েছিলেন, বল হরি হরি বল। তাতেই ধুমধুমার হয়ে যায়, গানটা সুপারহিট হয়ে যায়। নচিকেতা ঘোষ ছাড়াও আরও এক স্বনামধন্য সুরকার সুধীন দাশগুপ্তর সাহায্য কিশোর কুমার সেরকমভাবে পাননি। একবার নচিকেতা সুরে কিশোর রেকর্ডিং করতে আসতে পারেননি। মেজাজি নচিকেতাও আর কখনো কিশোরকে ডাকেননি। নচিকেতা ঘোষের শ্যামবাজারে বাড়ির কাছে এক পাইস হোটেলে উঁকি মেরে কিশোর খদ্দেরদের জিজ্ঞাসা করেছিলেন, কী মাছ খাচ্ছেন দাদা? তারপর নচিবাবুকে বলেছিলেন, আপনার সুরেই গান চাই, কিন্তু শেষ অবধি তার হয়নি। কিশোরের শব্দ ছিল নৌসাদের সুরে গান গাওয়া, কিন্তু তাঁর সুরে কিশোর গান পেয়েছিলেন ক্যারিয়ারের প্রায় 27 বছর পেরিয়ে যাওয়ার পর, যদিও ছবিতে সেই গানটি ব্যবহার করা হয়নি। সলিল চৌধুরীর সুরে কিশোর কুমার খুব অল্পই গেয়েছেন, কিন্তু যে কটা গান গেয়েছেন সব কটাই সুপারহিট। কমল হাসানের একমাত্র বাংলা সিনেমা কবিতা, সবাই মনে রেখেছে সলিল চৌধুরীর সুরে কিশোরের গাওয়া সুন সুন গো সবে সুন দিয়া মান, সেই বিখ্যাত গানটির জন্যই। সলিল চৌধুরী একবার আক্ষেপ করে বলেছিলেন, কিশোর স্রেফ কণ্ঠের জোরেই সব কিছু পেয়েছে, ও যদি একটু ক্লাসিক্যাল ট্রেনিংটা পেত জানি না কি হতো। তার আক্ষেপটা সম্ভবত কিশোরের তালিম না থাকার জন্য। কিশোর কুমারের শেষ দিকের গানগুলো নিয়ে বিশেষ চর্চা হয় না। 8-এর দশক নাকি মুম্বাই বাংলা দুই ইন্ডাস্ট্রির পক্ষেই অন্ধকার সময় ছিল। কিশোর কুমার কিন্তু একদম হারিয়ে যাননি সেই সময়। প্রচুর খারাপ গীতিকার সুরকারের হাতে পড়েছেন বটে, কিন্তু অনেকেই তাকে এই সময় দারুণভাবে ব্যবহারও করে নিয়েছেন। বাপি লাহিড়ীর অজস্র সুরে তিনি গান গেয়েছেন। এখনও অনেকগুলো গান আনরিলিজড হয়ে আছে। তার মধ্যেই কয়েকটা গান অসম্ভব কঠিন আর অসাধারণ। বিভিন্ন সুরকারের সুরে বিভিন্ন ইংরেজি গানের ভারতীয়করণ, সবগুলো যে কপি পেস্ট তা নয়, সেগুলি কিশোর যেভাবে গেয়েছেন অরিজিনাল গানের চেয়ে বহুগুণ ভালো। কিছু উদাহরণ দিই আপনাদের, যেমন রাহুল দেব বর্মনের সুরে এ মেহেকি মেহেকি, যার অরিজিনাল ভার্সন ছিল হেল্প মি রন্ডা বিচ বয়েজ। তারপরে মিল গায়া হামকো সাথী মিল গায়া, অরিজিনাল ভার্সন ছিল মামা মিয়া। তারপরে বাপি লাহিড়ীর সুরে পাপ কি দুনিয়া ছবিতে চোরি চোরি ইউ জাবকো, যার অরিজিনাল ভার্সন ছিল ওয়াক লাইক অ্যান ইজিপশিয়ান। কিংবা লক্ষ্মীকান্ত পিয়ারিলাল জুটির
ওম শান্তি ওম গানটি, যার অরিজিনাল ভার্সন ছিল ওম শান্তি ওম লর্ড শটি, যাই গিয়েছেন তার গলার জাদু অরিজিনাল গানগুলিকে ছাপিয়ে গেছে। মিঠুনের লিপে তো গান গাওয়াই বন্ধ করে দিয়েছিলেন এই ইগোর জন্য। পরে অবশ্য প্রচুর গান করেছিলেন। একদল বলে আসলে মিঠুনের মতো সুপারস্টারের লিপে গান গাওয়া বন্ধ করে দিলে তিনি নিজের ক্যারিয়ারের দিক দিয়ে পিছিয়ে পড়তে পারেন, সেটা তিনি ভেবেছিলেন। আবার আরেক দল বলে তিনি বাপি লাহিড়ীকে এত সাংঘাতিক ভালোবাসতেন যে বাপির অনুরোধ কখনো ফেলতে পারেননি, কারণ 8-এর দশক মানেই বাপি আর মিঠুনময়। রাজেশ খান্না, দেবানন্দ আর আর.ডি. বর্মনের কাজ একের পর এক যখন ফ্লপ হচ্ছে, তখন এই কিশোর কুমারই সেই সব ফ্লপ সিনেমায় প্রচুর গান গেয়েছেন। আরাধনায় সব গান শচীন কর্তা মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াবেন ঠিক করেছিলেন, কিন্তু রাহুলের পিড়াপিড়িতে গানগুলো পান কিশোর কুমার। বাকিটা তো ইতিহাস। কিশোরের কেরিয়ারের মোড় তাতে ঘুরে যায়। তারপর রাজেশ সব ছবিতেই কিশোরকে চাইতেন। রাজেশ প্রযোজিত ছবি আলাগ আলাগে গান গেয়ে তাই 1 পয়সাও নেননি কিশোর। কিশোরের প্রযোজিত শেষ ছবি মমতা কি ছাঁও মে অমিতাভ বচ্চনকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু অমিতাভ করেননি। তাই অমিতাভের লিপে গান গাওয়া বন্ধ করে দেন। সেই সময় ডুবে যাওয়া রাজেশ খান্না তখন সেই চরিত্রে অভিনয় করেন। পারিশ্রমিক নেন মাত্র 1 টাকা। ছবি শেষ হওয়ার আগে কিশোর কুমার মারা যান এবং রাজেশ খান্না এগিয়ে এসে সেই সিনেমা রিলিজে সাহায্য করেছিলেন। এই কিশোরের একটা গানের জন্য আবার রাজেশ খান্না একটা ছবি থেকে বাদ পড়ে যান। ছবিটার নাম ছিল সতীন কি বেটি। ডিরেক্টর প্রথমে নায়কের ভূমিকায় নিয়েছিলেন রাজেশ খান্নাকে। সেই ছবির জন্য বেদপালের সুরে কিশোর একটা গান রেকর্ড করেছিলেন, কৌন শুনেগা কিসকো শোনায়। কিন্তু সিচুয়েশন অনুযায়ী গানটা থাকার কথা ছিল সুমিত সাইগালের লিপে। সেই গানে মুগ্ধ হয়ে রাজেশ গোঁ ধরেন তিনিই লিপ দেবেন। কিছুতেই তাকে বোঝাতে না পেরে ডিরেক্টর তাকে বাদ দিয়ে জিতেন্দ্র রেখা জয়প্রদাকে কাস্ট করেন। গানটা অমর হয়ে গেছে, কিন্তু সুমিত সাইগালকে কে মনে রেখেছে? কিংবা কালাকার ছবির নীলে নীলে আম্বার পর এই লিপে গাওয়া কুণাল গোস্বামীকে? রাজেশ খান্না, দেবানন্দ, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর থেকে জিতেন্দ্র, মিঠুন, অনিল কাপুর, সানি দেওয়াল সবার প্লেব্যাক করেছেন, সবার লিপে আশ্চর্যভাবে মিলিয়ে দিয়েছেন। কিন্তু বহু কচি মুখ তার কণ্ঠের ওজনও তুলতে পারেনি। বাংলাতেও উত্তম কুমার, সৌমিত্র, তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিত, সুখেন দাস, রঞ্জিত মল্লিকের লিপেও তার অনবদ্য এক একটা গান আছে। তিনি সবার খবর রাখতেন। স্টুডিওতে ঢোকার আগে স্রেফ জেনে নিতেন কার লিপে গাইতে হবে, তারপর মুড মিলিয়ে বাজিমাত করে দিতেন। তার এক একটা গানে এক একজনের কেরিয়ার গ্রাফ উঠে গেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো প্রসেনজিতের অমর সঙ্গী। যে কটা প্রসেনজিৎ আর তাপস পালের লিপে গেয়েছেন সব কটাই দারুণ গান। বাংলার কিছু সুরকার কিশোর কুমারের শেষ দিকে খুব ভালোভাবে তাঁকে ব্যবহার করেছিলেন। কানু ভট্টাচার্য, সুখেন দাসের ভাই অজয় দাস সবচেয়ে এগিয়ে থাকবেন। ওরে মন পাগল তুই, আমারও তো গান ছিল, ওপারে থাকবো আমি, কি উপহার সাজিয়ে দেব, মিলন তিথির পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার গানগুলো ছিল এক একটা সুপারহিট গান। গানের জোরেই সিনেমা চলেছে, এমনটাও হয়েছে। এসব গানের বেশিরভাগ সুখেন দাসের লিপে। সুখেন দাসকেও সেই জন্য অনেকে মনে রেখেছে। উত্তম পরবর্তী ইন্ডাস্ট্রিকে বাঁচানোর অন্যতম কাণ্ডারি ছিল কিশোরের গান। উদয় শঙ্কর চৌধুরী ওরফে উদয়রাজকে এককালে সবাই চিনতেন। নামকরা কিশোরকণ্ঠী ছিলেন তিনি। যতীন দাস পার্ক থেকে কালীঘাট মন্দিরের রাস্তার দিকে তাঁর বাড়ি। তাঁর গাওয়ার মিলে চমকে গিয়েছিলেন স্বয়ং কিশোর কুমার। দুজনে একসঙ্গে অনেক অনুষ্ঠানে গান গেয়েছেন। গানের লিরিক কিশোর কুমার ভুলে গেলেও গড়গড়িয়ে মুখস্থ বলে দিতেন উদয়বাবু। প্রচুর বাংলা ছবিতে কিশোরের গানের ট্র্যাক তাকে দিয়ে গাওয়ানো হতো। কিশোর নিজে পছন্দ করতেন বলে অজয় দাস উদয়কে দিয়ে সব ট্র্যাক করাতেন। মংলু আমি জংলু আমি, পাহাড় দেশে থাকি ট্র্যাকে তার ভয়েস শুনে কিশোর চমকে যান। এতটাই মিল। মজা করে বলেন, এটা আমি না গাইলেই হবে, তুই গা। ভালোবাসা ছাড়া আর আছে কি, এই গানের ট্র্যাকেও গলা দেন উদয়ই। কিন্তু বোম্বের ওয়েস্টার্ন স্টুডিওতে টেক করার পর কিশোর কুমারের খেয়াল হয় যে লয়টা যেন ঝুলে গেছে যান্ত্রিক সমস্যার কারণে। তাই তিনি উদয়কে বলেন, চলো
রেডিও জেম স্টুডিওতে গিয়ে কারেকশন করে নিই। একটা 12 তলা বাড়ির 9 তলায় রেডিও জেমের অফিস। সেদিনই আবার লিফটটা খারাপ হয়ে গেছে। কি করা যায়? অগত্যা কিশোর বলেন, চলো আস্তে আস্তে উঠি, কারণ অলরেডি তার 2 বার স্ট্রোক হয়ে গেছে। এই গানের ক্লাসিক্যাল পার্টটা অক্লেসে গিয়ে হাঁটুতে থাপ্পড় দিয়ে অজয় দাসকে বললেন, কি অজয় বাবু, কেমন দিলাম? কিশোর কুমার পারবে না, সেটা কি হয়? নিজে গান পাওয়া নিয়ে ছেলে মানুষই করেছেন প্রচুর, আবার গুণীর প্রকৃত আদরও করেছেন, অন্যান্য শিল্পীদের সাহায্যও করেছেন। লতা মঙ্গেশকরের থেকে সবসময় 1 টাকা কম পারিশ্রমিক নিতেন। রফি সাহেবকে প্রচণ্ড সম্মান করতেন। নিজের দ্বারা কখনো যদি গান হবে না বুঝতেন, তাহলে তিনি সেটা রফি সাহেবকে দিয়ে দিতেন এবং কখনো কখনো রফি সাহেবের থেকে গান বুঝেও নিতেন। ডিস্কো ডান্সারের ইয়াদ আ রাহা হ্যায় এই গানটি প্রথমে তাঁরই গাওয়ার কথা ছিল। তার আসতে দেরি হচ্ছিল বলে প্রডিউসারের কথায় বাপি লাহিড়ী একটা রাফ ট্র্যাক বানিয়ে রাখেন, যেটা শুনে কিশোর সহজে গাইতে পারবেন। কিশোর শুনে বাপিকে বলেন, তোর থেকে ভালো কেউ গাইতে পারবে না, আমি তোর মামা, আদেশ দিচ্ছি তুই গা। তারপর গুরুদক্ষিণা ছবির জন্য বাপি অলরেডি কিশোর মামাকে দিয়ে 2টো গান গাইয়ে ফেলেছেন। প্রডিউসারের অত বাজেট নেই, তাই নিজেই এ আমার গুরুদক্ষিণা গাইলেন। সেটা শুনে কিশোর বললেন, এ গান আমি গাইব, তোর প্রডিউসারকে গিয়ে বলগে, যা দেবে তাই নেব। পণ্ডিত রনু মজুমদার বলেছেন, কিশোরদা আমায় স্নেহ করতেন খুব, আবার একটা দূরত্বও ছিল। আমি হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 100-2 গান ওর সঙ্গে রেকর্ডিংয়ে বাজিয়েছি। একটা গল্প বলি, চিঙ্গারি কই ভরকে অরিজিনাল গানটায় অন্তরায় পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বাজিয়েছিলেন, কিন্তু কিশোরদার বহু লাইভ প্রোগ্রামে আমি বাজিয়েছি। একবার একটা অনুষ্ঠানে গানের শেষ অংশটায় বাঁশিতে একটা পিস আছে, সেটা আমি করতে ভুলে গেলাম। অন্য যে কোনো শিল্পী হলে খুব রেগে যেতেন। কিশোরদা আমার দিকে তাকালেন, একটু মুচকি হাসলেন, যার অর্থ কি ভুলে গেছো? ইশারা করলেন, আবার যাচ্ছি, আবার শেষ অংশটা গাইলেন, আমি বাজালাম। এই ঘটনায় বুঝেছি উনি কত বড় মানুষ ছিলেন। আমি তো তখন সামান্য এক সহশিল্পী, আর উনি কিশোর কুমার, দ্য গ্রেট লিজেন্ড। কিন্তু গানের ব্যাপারে উনি কোনো পারফরমেন্সে রেগে যেতেন না, হয় হাসতেন, নয় গায়ে ছোট্ট টোকা দিয়ে ইশারা করতেন। হাজার রহে খৈয়াম সাহেবের সুর, পর্দায় রাজেশ খান্না। গানটায় বাজিয়েছিলাম। সকাল থেকে উনি খোশ মেজাজে, একটা চোলা পরে এসেছেন সাই বাবার মতো। খৈয়াম সাহেবের টাক মাথায় হাত বোলাচ্ছেন। এদিকে সিঙ্গার বুথ থেকে সামান্য রেগে লতাজি চশমার উপর থেকে তাকাচ্ছেন। কিশোরদা তখন গানের উপর স্কেচ পেন দিয়ে নিজস্ব স্টাইলে দাগ দিয়ে যাচ্ছেন বড় বড় করে। কিন্তু গান যখন শুরু করলেন, পুরো অন্য মানুষ। অন্তরার একটা জায়গায় লতাজি বাহ করলেন। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, আমার সবচেয়ে পছন্দের গায়ক কিশোর কুমার। রাগ সঙ্গীতের মানুষেরা অনেকে হয়তো ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু তাতে আমার কিছু করার নেই। একবার একটা গানের রেকর্ডিংয়ে অ্যারেঞ্জার মনোহারিদা এমনভাবে আমাকে বকাবকি করলেন যে আমি দুঃখে বাঁশি প্যাক করে বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক মেসেঞ্জার এসে বলল, কিশোরদা আপনাকে সিঙ্গার বুথে ডাকছেন। গেলাম। উনি মাথায় হাত বুলিয়ে বললেন, আরে কে কি বললো ছাড়ো তো, তুমি আমি সবাই তো গানটায় কাজ করছি নাকি, সেটা ইনকমপ্লিট ফেলে রেখে যাব? সেটা কি ভালো হবে? শিগগিরই বাজাতে বসো। চোখে জল এসে গেল। মনে হলো প্রণাম করি, কিন্তু অনেকেই জানেন না যে কিশোর কুমার প্রণাম নিতেন না, এমনকি নিজেকে গায়ক বলেও মানতেন না। আমার সবচেয়ে বেশি কৌতূহল সুরকার কিশোর কুমারকে নিয়ে। তিনি মজা করেছেন, ফাজলামি করেছেন, মজার গান গেয়েছেন, কিন্তু নিজে যখনই সুর করেছেন সেটা দার্শনিকতার বিরহে ভরা। গানের সুর শুনলে তার মিউজিক সেন্স অত্যন্ত উঁচুদরেরই মনে হয়। হেমা মালিনীকে দিয়ে বাংলা গান গাইয়েছেন। লতা মঙ্গেশকরের কি লিখি তোমায়, আমি প্রেমের পথের পথিক, আমার দ্বীপ নেভানো রাত, আমার মনের এই ময়ূর মহলে, এগুলো এক একটা অন্য জগতে নিয়ে যায়। আমার মনের এই ময়ূর মহলে তিনি প্রথমে হিন্দিতে করে ছেলে অমিতকে দিয়ে গানটা গাইয়েছিলেন, দৌড় এই খিজা থা, সেটাও খুব অপূর্ব। আবার রাজেশের লিপে নিজের শেষ গান করেন, আমি প্রেমের পথের পথিক,
এরই সুরে মেরা গীত অধুরা হ্যায়। সারা জীবন ভীষণ একাকিত্বে ভোগা কিশোরের নিজের লিস্ট করা সেরা 10টা গান হলো দুঃখী মন মেরে, চিঙ্গারি कोई भर के, कोई होता जिसको अपना, कोई हमदम ना रहा, मेरे नैना सावन भादो, वो शाम कुछ अजीब थी, बड़ी सुनी सुनी, मेरे महबूब क़यामत, हंस भी हाय, जगमग जगमग। বেশিরভাগ গান বিষণ্ণতা। অনেকেই বলেন যে তার মতো প্যাথোস বোধ হয় আর কারুর গলায় নেই। সবাই কিশোর কুমারের অসাধারণ অভিযোজনের নেপথ্যে শচীন দেব ও রাহুল দেব বর্মনের কথা বলেন, কিন্তু আর একজনের কথা বিশেষ বলেন না। তিনি কিন্তু কিশোরের এই প্রতিভাকে খুব ভালোই চিনতেন এবং ব্যবহারও করেছেন অসাধারণভাবে। তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিশোর কুমারের কিছু বিখ্যাত গান যেমন এক পলকে একটু দেখা, ওগো নিরুপমা, কি করে বোঝাই তোকে গানের গ জানি না, ও শাম কুচ আজিব থি প্রভৃতি, এসব কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরে। 70 দশকের শেষ দিকে এই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমার 4খানা গান গেয়েছিলেন মেগাফোন থেকে। তখন আবার HMVর সঙ্গে গণ্ডগোল চলছিল কিশোরের। হেমন্ত তখন অসুস্থ, বয়সও হয়েছে। মেগাফোনের প্রধান কমল ঘোষের অনুরোধে একরকম বিছানায় শুই কিশোরের জন্য মুকুল দত্তের কথায় সুর করেছিলেন হেমন্ত কুমার। কিশোরকে রেকর্ড করে পাঠানোর পর একদম নিজের স্টাইলে ফেলে যে গান গাইলেন কিশোর একেবারে চিরকালীন অমর হয়ে গেল। গানগুলো হলো আমার পূজার ফুল, চোখের জলে হয় না কোনো রং, সে যেন আমার পাশে, আর কেন রে তুই চললি ওরে বাবুদের জুরি গাড়িতে। মেগাফোনের হয়ে এই গান তৈরির প্রস্তাবের সময় কমল ঘোষ হেমন্তকে বলেছিলেন একটু চটুল সুরের গান করতে। কিশোরের হিন্দি চটুল গানের বাজার তখন তুঙ্গে, সেই জন্য তিনি এই অনুরোধ করেছিলেন। বোদ্ধা আর অভিজ্ঞ হেমন্ত বলেছিলেন কিশোরের গলায় সিরিয়াস গানও দারুণ খুলবে। কমলবাবু সেটা মানতে চাননি। কেন রে তুই চললি ওরে প্রায় জোর করে বানানো হলো কোম্পানির কর্তাদের চাপে। রেকর্ড বেরোনোর পরে যখন হইচই পড়ে গেল, কমলবাবু হেমন্তর কাছে বাধ্য হয়ে স্বীকার করলেন কেন রে তুই চললি ওরে এ দলছুট হয়ে গেছে, সে গানের বদলে একটা সিরিয়াস গান থাকলে বড় ভালো হতো। আমি পরে যখন ইন্টারনেটে হেমন্তের নিজের কণ্ঠে আমার পূজার ফুল আর কেন রে তুই চললি ওরে শুনেছি, দেখেছি, হেমন্ত যখন গাইছেন গানটা যেন একেবারে তাঁরই মতো। আবার কিশোর যখন গাইছেন মনে হচ্ছে সেই অন্তর্লীন ব্যথা যেন কিশোরের একান্ত নিজেরই, গানটা তাঁর ছাড়া আর কারুর নয়। একটা গল্প শুনেছিলাম, একবার এক লাইভ স্টেজ শোতে অনেক টাকা নিয়েছিলেন কিশোর, কিন্তু অনুষ্ঠানের দিন সকালে দেখেন তার গলা দিয়ে রক্ত পড়ছে। অগত্যা যেতে পারবেন না, অনুষ্ঠানে কর্মকর্তাদের তো মাথায় হাত। কিশোর তখন বুদ্ধি দিলেন শহরে হেমন্তবাবু আছেন, তাকে আমার নাম করে বলুন। পীড়াপিড়িতে হেমন্তবাবু রাজি হলেন। দর্শকরাও খুব খুশি হলেন। এক মহান শিল্পীর অনুপস্থিতিতে আরেক মহান শিল্পী হেমন্তবাবু গাইলেন। একটা গল্প শুনেছিলাম, একবার এক লাইভ স্টেজ শোয়ের জন্য কিশোর কুমার অনেক টাকা নিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানের দিন সকালবেলা তিনি দেখেন তার গলা দিয়ে খুব রক্ত পড়ছে। অগত্যা তিনি গাইতে পারবেন না। অনুষ্ঠানের কর্মকর্তাদের তো মাথায় হাত। কিশোর তখন বুদ্ধি করে বলেন যে শহরে হেমন্তবাবু আছেন, তাকে গিয়ে আমার নাম বলুন, তিনি হয়তো রাজি হবেন। পীড়াপিড়িতে হেমন্তবাবু রাজিও হলেন। দর্শকরা খুব খুশি। এক মহান শিল্পীর অনুপস্থিতিতে আরেকজন মহান শিল্পী হেমন্তবাবু গাইলেন। পরে কিশোর জানালেন তিনি বুঝতে পেরেছেন তার গলা থেকে নয়, জিভ ছুলতে গিয়ে সেখান থেকে কিছুটা ব্লিডিং হয়েছিল। তিনি তখনই অনুষ্ঠানে যেতে চান। উপরি পাওনা হিসেবে কিশোরও গাইলেন সেই অনুষ্ঠানে। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে ছিল ভীষণ অসুস্থ, বেশি দিন বাঁচেনি। সেই অসুস্থ বালক ছিল গানের পোকা। তার সেই স্বাদ পূরণ করতেন হেমন্তবাবু। বড় বড় শিল্পীদের এনে তার কাছে হাজির করতেন, স্নেহ আর বিষাদ নিয়ে তারাও আবদার পূরণ করতেন।
শোনাতেন একের পর এক গান। একদিন কিশোর কুমারকেও নিয়ে এসেছিলেন হেমন্ত কাকু। ফের ছেলের তাড়া খেয়ে সোজা হয়ে তার চোখে চোখ রেখে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন এবং গান ধরলেন, জীবন সে ভরি তেরি আঁখে, তারপর মেরা জীবন কোরা কাগজ। হঠাৎ নিজের রূপে ফিরে বললেন, আর একটাও আমি তোর কথা মতো গান গাইব না, যত সব গান। এবার এই গানটা শোন। বলি গলা দিয়ে নানা রকম আওয়াজ বার করে, সিং নেই তবু নাম তার সিংহ, গেই দৌড় সোজা গাড়িতে। পিছনে হেমন্তবাবু আর আশুতোষ মুখোপাধ্যায়। চোখ মুছতে মুছতে কিশোর বললেন, কি যে করেন, এমন জায়গায় আমার মতো মানুষকে কেউ আনে?